আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভেক্টর বা ভেক্টরস। আজকে ভেক্টর নিয়ে আমরা প্রাথমিক আলাপ আলোচনা করব, যাতে আপনার মাথায় একটা ক্লিয়ার পিকচার বা পরিষ্কার ছবি তৈরি হয় ভেক্টর সম্পর্কে, যে ভেক্টর জিনিসটা কি, এটা দিয়ে আমরা কি করব, এই জিনিসটা কিভাবে ফাংশন করে, এই জিনিসটা একদম পই পই করে আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। তো আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করতে পারি, তাই না? ভেক্টর, প্রথমেই ভেক্টর নিয়ে কথা বলা শুরু করতে হইলে আমাদেরকে যেই জিনিস সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে রাশি বা কোয়ান্টিটি। কি নিয়ে আমাদের জানতে হবে ওস্তাদ? রাশি। রাশি বা কোয়ান্টিটি। কোয়ান্টিটি জিনিসটা কি? আমরা আমাদের আশেপাশে এই ভৌত জগতে যা কিছু মাপতে পারবো, আমরা আমাদের আশেপাশে ভৌত জগতে আমরা যা কিছু মাপতে পারি সেগুলোকেই আমরা একসাথে কি বলবো? রাশি বলবো। আমাদের এই আশেপাশের ভৌত জগতে আমরা যেই সকল জিনিস পরিমাপযোগ্য, যা কিছু আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? রাশি বলবো। ঠিক আছে? যেমন অ্যাঙ্গার, আমি রাগান্বিত। হ্যাপিনেস, আমি খুশি, আমি অনেক খুশি। ইমোশন, স্যাডনেস, আমার মন অনেক খারাপ। কিন্তু অ্যাঙ্গার, এই যে রাগী, আমি কতটুকু রাগী, এটা কি আপনি কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন ওস্তাদ? আপনি কি কোনো সংখ্যা দিয়ে এটাকে প্রকাশ করতে পারবেন? নিউমেরিক্যাল কোনো একটা ভ্যালু এখানে বসাইতে পারবেন যে আপনি কতটুকু রাগী? পারবেন না ওস্তাদ। ঠিক আছে? হ্যাপিনেস, আমি খুশি, আমি কতটুকু খুশি, এটার ক্ষেত্রে আপনি কোনো নিউমেরিক্যাল ভ্যালু আপনি বসাইতে পারবেন? পারবেন না ওস্তাদ। ইমোশন, স্যাডনেস, এগুলোর ক্ষেত্রে আপনি এই জিনিসগুলোকে আপনি মাপতে পারবেন না। কিন্তু এই যে ম্যাস, ভর, ভর আমরা কি দিয়ে মাপি? আমরা দাঁড়িপাল্লা দিয়ে ভর মাপি, নর্মাল স্কেল দিয়ে ভর মাপি। সময়, ঘড়ি আছে, এই ঘড়ি দিয়ে আমরা কি সময় পরিমাপ করি, তাই না? লেন্থ, লেন্থ আমরা কি কোনো একটা রুলার দিয়ে আমরা একটা দৈর্ঘ্য পরিমাপ করি। বল, সাধারণত স্প্রিং যে হইতেছে স্কেল আছে বা স্প্রিং ব্যালেন্স, এগুলো দিয়ে আমরা কি বল পরিমাপ করি। তাইলে আমরা এই যে এই জিনিসগুলারে আমরা মাপতে পারতেছি আর এগুলারে আমরা মাপতে পারি না, তাইলে আমি বলতে পারবো এইগুলা কোয়ান্টিটিস না, আর নট কোয়ান্টিটিস, এগুলা রাশি নয়। আর ম্যাস, টাইম, ম্যাস, এটা হইলো ম্যাস মানে কি? ভর, তাই না? আমরা জানি ভর, সময়, দৈর্ঘ্য, বল, এগুলা সবগুলাকে আমরা কি বলতে পারবো ওস্তাদ? রাশি বলতে পারবো। বুঝাইতে পারছি? আমার কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে এখানে? ভেজাল থাকার এখানে প্রশ্নই ওঠে না। একদম সহজ কথাবার্তা। আপনারা তো ধরেন আমি যেরকম স্টুডেন্ট, আপনারা তো আমার চেয়ে আরো অনেক ভালো স্টুডেন্ট। ঠিক আছে? আপনারা খুব সহজে এই জিনিসগুলো ধরতে পারবেন ওস্তাদ। কোথাও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। রাশি, অ্যাকর্ডিং টু ডাইরেকশন, দিকের বিবেচনায়, দিকের বিবেচনায় রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দিকের বিবেচনায় রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা অদিক বা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটিস, আর একটা দিক বা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটিস। তাহলে অদিক বা স্কেলার রাশি, আরেকটা হলো দিক বা ভেক্টর রাশি। দিকের বিবেচনায় রাশিরে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আগে আমরা কি পড়ছিলাম? 9-10 আমরা কি পড়ছিলাম? যে রাশিকে আসলে দুই ভাবে আমরা ভাগ করছিলাম। একটা হচ্ছে কি মৌলিকতার বিবেচনায়, ঠিক আছে, একটাকে আমরা কি বলছি? মৌলিক রাশি বলছি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলছি। আর একটাকে আমরা কি বলছি? লব্ধ রাশি বলছি বা ডিরাইভড কোয়ান্টিটি বলছি। মৌলিক রাশি কি? যে সকল রাশিকে আমরা কোনোভাবেই ভাঙতে পারি না সেগুলোকে মৌলিক রাশি। আর যে সকল রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি বের হয় সেগুলোকে আমরা কি বলছি? লব্ধ রাশি বলছি, তাই না? এতটুকু আপনারা 9-10-এ পড়ে আসছেন। দিকের বিবেচনায় রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি অদিক বা স্কেলার রাশি, আর একটাকে আমরা বলছি দিক বা ভেক্টর রাশি।
তো প্রথমে আমরা যেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব সেটা হচ্ছে অদিক বা স্কেলার রাশি। তো অদিক বা স্কেলার রাশি জিনিসটা কি? যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মানই যথেষ্ট, যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান হইলেই হয়, আমার এইটার সাথে আর কোনো কিছুরই দরকার নাই, সেটাকে আমরা কি বলবো ওস্তাদ? সেটাকে আমরা বলবো অদিক বা স্কেলার রাশি। যে শুধুমাত্র মানই যথেষ্ট। আপনি দোকানে গেলেন, দোকানে যায় বললেন মামা আমাকে 5 কেজি চাল দেন, সে আপনারে 5 কেজি চাল দিয়ে দিল। কারণ কি? আপনার ইনফরমেশন কমপ্লিট, আপনি শুধু ভ্যালু বলছেন, তাতেই আপনার কি হয়ে গেছে? কাজ হয়ে গেছে ওস্তাদ, তাই না? ভ্যালু বলছেন, একক বলছেন, আপনার কাজ সেক্ষেত্রে কি হয়ে গেছে? হয়ে গেছে। তার মানে আমার সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মান, শুধুমাত্র মানই যথেষ্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? স্কেলার কোয়ান্টিটি বলবো, শুধুমাত্র মান। ঠিক আছে, যে সকল রাশির জন্য অনলি ম্যাগনিটিউড, মানই যথেষ্ট। ম্যাগনিটিউড মানে মান, হ্যাঁ, যথেষ্ট, সেগুলোকে আমরা কি বলবো ওস্তাদ? স্কেলার কোয়ান্টিটিস বলবো। বুঝাইতে পারছি? হ্যাঁ, জটিল কিছুই না, একদম সহজ। ওকে, কিছু উদাহরণ দেখি, শুনেন। অনেকে কি করে? বিভিন্ন কবিতা বানায়, কবিতা বানায় স্কেলার রাশি কি কি এগুলো মুখস্থ করে। কবিতা বানায় এরপর মুখস্থ করে যে স্কেলার রাশি, এটা স্কেলার রাশি, সেটা স্কেলার রাশি, সেটা স্কেলার রাশি, সেটা স্কেলার রাশি, এগুলো তারা কি করে? মুখস্থ করে। কিন্তু আপনি বলেন এগুলো কি মুখস্থ করার জিনিস? এগুলা কিন্তু মুখস্থ করার জিনিস না। বুঝাইতে পারছি? স্কেলার রাশি কি কি এগুলা মুখস্থ করার জিনিস না ওস্তাদ, এগুলা মুখস্থের জিনিস না। আপনি কি করবেন? স্কেলার কি এটা বুঝবেন। এরপর আমরা এইচএসসি তে ফিজিক্সে 21টা চ্যাপ্টার আছে, এইখানে আমরা অনেকগুলা রাশি সম্পর্কে জানবো। যখন জানবো তখন আমরাই বুঝে যাব ওই রাশিটার ওই কোয়ান্টিটির ক্যারেক্টারিস্টিক্স দেখে যে ওইটা স্কেলার না ভেক্টর। এটার জন্য মুখস্থ করার কোনো দরকার নেই। আপনারা এই টোটাল এইচএসসি লাইফেই আপনারা বুঝে যাবেন কোনগুলা স্কেলার কোনগুলা ভেক্টর। আপনাদের এটার জন্য এরকম করে মুখস্থ করার কোনো দরকার নাই। বুঝাইতে পারছি? তাইলে দেখেন, তাপমাত্রা এটা একটা কি? স্কেলার কোয়ান্টিটি। যেমন 10°C, এখানে মান হইলেই হইতেছে। ভর 5 কেজি, শক্তি 2000 জুল, দূরত্ব 19 মিটার। ঠিক আছে, দ্রুতি 4 মিটার প্রতি সেকেন্ডে যাইতেছে, যে কোনো দিকে যাইতেছে, এটার ক্ষেত্রে কোনো দিক নাই। ঘনত্ব যেমন 1500 কিলোগ্রাম প্রতি ঘনমিটারে, প্রতি মিটার কিউবে 1500 কেজি ভর আছে। এগুলা কি? এগুলা সবই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন আপনারা? জটিল কিছু, কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই না ওস্তাদ, একদম সহজ, একদম সহজ। ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি? ঠিক আছে, এখন আরেকটা বাকি রয়ে গেল। দিকের বিবেচনা আমরা 2 ভাগে ভাগ করছিলাম, আরেকটা বাকি রয়ে গেল দিক বা ভেক্টর রাশি। দিক বা ভেক্টর রাশি কি? যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র মান দিয়ে হবে না ওস্তাদ, শুধুমাত্র ওস্তাদ মান দিয়ে এখানে খেলা জমবে না, সেই ধরনের রাশিকে আমরা কি বলবো? দিক বা ভেক্টর রাশি। যে সকল রাশিকে শুধুমাত্র আমি মান দিয়ে খেলতে পারবো না, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো? দিক বা ভেক্টর রাশি। যে আমার এখানে মানও লাগবে, দিকও লাগবে, দিক রাশি বা ভেক্টর রাশি, শুধু মান দিয়ে সেখানে হবে না। ঠিক আছে, মান ও দিক, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ঠিক আছে, দেখেন, যেমন বল বা ফোর্স, এইটা 20 নিউটন বাম দিকে। আমি আপনারা একটু সহজ দিয়ে বুঝাই। ধরেন একটা 4 রাস্তার মোড়ে 2 বন্ধুর দেখা হয়েছে। 4 রাস্তার মোড়ে 2 বন্ধুর দেখা হয়েছে, একজনের নাম আবুল, একজনের নাম বাবুল।
আবুল বাবুলের সাথে দেখা হয়েছে, ঠিক আছে, আবুল বাবুলের এলাকায় আসছে, হ্যাঁ, আবুল কার এলাকায় আসছে? বাবুলের এলাকায় আসছে। এবং বাবুলের কি হয়েছে, এই আবুলের কি হয়েছে জানেন? আবুলের খিদা লাগছে, ঠিক আছে, আবুলের খিদা লাগছে, ও কিছু একটা খাইতে চায়, খাওয়ার দোকান সে খুঁজতেছে। বাবুলের সাথে হঠাৎ করে আবুলের দেখা যায়, আর মামা কি অবস্থা, ঠিক আছে, এরকম দেখা হয়ে গেল। তো তখন আবুল কইল, মামা যারা চরম খিদা লাগছে, চল মামা দুইজন যাই কোনো জায়গায় যায় খাই। বাবুল কইল যে না আমি যাবো না, তুই যা। তাহলে আবুল কইল যে আমি এই এলাকায় নতুন, আমি কিভাবে চিনবো? বলল যে আমরা যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে 200 মিটার দূরে একটা দোকান আছে, আমরা যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে 200 মিটার দূরে একটা দোকান আছে। এখন এই কথাটা কি সে কমপ্লিট ইনফরমেশন দিছে আবুলকে? দেয় নাই। কারণ 200 মিটার এইদিকেও হইতে পারে, 200 মিটার এইদিকেও হইতে পারে, 200 মিটার এইদিকেও হইতে পারে, 200 মিটার এদিকে, এদিকে যে কোনো দিকে হইতে পারে। বাবুল যদি বলে দেয় যে এইখান থেকে সোজা উত্তর দিকে 200 মিটার গেলে তুই দোকান পাবি, তার মানে কি 200 মিটার কোন দিকে? উত্তরে। তাহলে আমার কি লাগবে? দিক লাগতেছে না? তাহলে এই যে দিক যেখানে লাগতেছে সেগুলোই আমার কি? ভেক্টর। যেমন বল, বল আমি একটা নির্দিষ্ট দিকে প্রয়োগ করব, ওজন নিচের দিকে কাজ করে, সরণ নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব ন্যূনতম যেটা, বেগ এটা নির্দিষ্ট দিকে সরণের হার, একটা দিক লাগবে আমার ওস্তাদ। ত্বরণ, ঠিক আছে, এটাও একটা নির্দিষ্ট দিক লাগবে ওস্তাদ। ভরবেগ এটারও নির্দিষ্ট দিক লাগবে। এই যে এগুলো ভেক্টর কি কি এগুলো আমার মুখস্থ করার দরকার নাই ওস্তাদ, আমি যখন ফিজিক্স পড়বো তখন পই পই করে জেনে ফেলবো যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, রাশির নাম শোনা মাত্র আমি বলে দিতে পারবো। ঠিক আছে, বুঝাইতে পারছি? যেমন আপনাদের এরকম প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ভেক্টর অথবা নিচের কোনটি ভেক্টর নয়, আপনি দেখে বলে দিতে পারবেন, কারণ আপনি সবগুলা রাশির নারী নক্ষত্র সম্পর্কে জানবেন ফিজিক্সে। ঠিক আছে, তো এইটা আপনার আলাদা করে মুখস্থ করার কিছু নাই। তাহলে ভেক্টর কি? যে সকল রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন, কিন্তু এখানে একটা কথা আছে, শুধু মান ও দিক থাকলেই যে ভেক্টর হবে এটা সর্বদা সত্য নহে। ভেক্টর রাশি হওয়ার জন্য 3টা শর্ত আছে। ভেক্টর রাশি হওয়ার জন্য কয়টা শর্ত ওস্তাদ? 3টা। আপনি বলবেন যে 3টা কেন, 2টা না? একটা হলো মান আর একটা দিক। না, আসলে এই জায়গায় একটু আরেকটা জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। তাহলে একটা ভেক্টর হইতে 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে মান থাকতে হবে, কি থাকতে হবে ওস্তাদ? মান থাকতে হবে, দিক থাকতে হবে। ইট শুড হ্যাভ a magnitude, it should have a direction, and it should abide by the laws of vector addition. ঠিক আছে, তাহলে ভেক্টর রাশি হওয়ার শর্ত কয়টা ওস্তাদ? 3টা। একটা হচ্ছে মান থাকতে হবে, দিক থাকতে হবে, ভেক্টর যোগের নিয়ম মানতে হবে। মান ও দিক থাকলেই যে ভেক্টর হবে এমন কোনো কথা নেই। বুঝাইতে পারছি? এমন রাশি আছে যেটার মানও আছে দিক আছে কিন্তু সেটা ভেক্টর না। আমরা এখনই দেখব, আমরা এখনই দেখব। আচ্ছা দেখেন, আচ্ছা যেমন আমি যদি বলি যে ধরেন একটা লোক এই দিকে 4 মিটার গেল, উপরের দিকে 3 মিটার গেল, তাহলে এই লোকের সরণ কতটুকু হয়েছে বলেন তো? এইখানে খেলা ভেক্টর যোগের নিয়ম, মানে ভেক্টরের যোগ হবে জ্যামিতিক ভাবে, বীজগাণিতিক যোগ হবে না। নর্মাল 4 আর 3 7 করলে এখানে হবে না। এইখানে শুরুর বিন্দু থেকে শেষ বিন্দু কতটুকু সেটা আমার দেখতে হবে। তাহলে দেখেন এই জায়গায় তার সরণ হইল এইখান থেকে এতটুকু, তাহলে এইখানে আমি পিথাগোরাস বসাইতে পারি না? পিথাগোরাস কি? √4² + 3² কত হবে? 5 হবে। 5 মিটারই হচ্ছে এর সরণ। তাহলে এইটা এই সরণ
এটা কি একটা ভেক্টর না? কারণ এখানে মান আছে, দিক আছে, আর ভেক্টর যোগের নিয়ম এখানে মানতেছে না, জ্যামিতিক ভাবে যোগ হইতেছে না। তাহলে সরণ ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর। বুঝাইতে পারছি? এখন ধরেন এই একইভাবে ধরেন এই দিক থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এই দিক থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। তাইলে আপনি আমারে বলেন তো এই দিক দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট বের হবে? এটাও কিন্তু 90 ডিগ্রি, এইখানে যেটা ছিল এটাও 90 ডিগ্রি ছিল, কত অ্যাম্পিয়ার বের হবে? এইখানে কিন্তু ওস্তাদ জ্যামিতিক যোগ না, এইখানে বীজগাণিতিক যোগ 7 অ্যাম্পিয়ার। এখন এইখানে এটার দিকের উপর নির্ভর করে না, এটা যদি আপনি এইভাবে দেন, এইভাবে দেন 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার, এটাও এই জায়গা দিয়ে বের হবে 7 অ্যাম্পিয়ার। বুঝাইতে পারছি? তার মানে এই ক্ষেত্রে এই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে মান আছে, তড়িৎ প্রবাহের দিকও আছে, কিন্তু এটা ভেক্টর যোগের নিয়ম মানে না। তাহলে তড়িৎ প্রবাহ এটা একটা কি? তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট। তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট একটি স্কেলার, এটা ভেক্টর নয়। কারণ এর মান আছে, দিক আছে, কিন্তু ভেক্টর যোগের নিয়ম মানে না। তাহলে এই জায়গায় যে কয়টা কন্ডিশন আছে, দুইটা স্যাটিসফাই করে, একটা করে না, তিনটাই স্যাটিসফাই করলে ভেক্টর হবে। বুঝাইতে পারছি? একটি স্কেলার। স্কেলার বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন এক সময় আমরা বিভিন্ন ইন্ডিয়ান কন্টেন্ট দেখে পড়াইতাম যে এটা আসলে স্কেলার না, এটা টেনসর। জিনিসটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে? অনেকে তড়িৎ প্রবাহকে টেনসর হিসেবে পড়ায়, আমিও পড়াইছি, আমি অস্বীকার করব না, আমিও পড়াইছি। আমরা পড়াইছি কি তড়িৎ প্রবাহ এটা আসলে কি? টেনসর, তাই না? টেনসর একটা হচ্ছে বিশেষায়িত বিষয় গণিতের, এটা আসলে টেনসর না। তড়িৎ প্রবাহ আসলে কি? স্কেলার। তড়িৎ প্রবাহ স্কেলার। এবং আমি আপনাদেরকে বলি, যত স্কেলার আছে, অল স্কেলার্স, এদেরকে আমরা বলি জিরো র্যাঙ্কড টেনসর। আর যত ভেক্টর, অল ভেক্টরস, এইটা হইল ফার্স্ট র্যাঙ্ক টেনসর। বুঝাইতে পারছি? তড়িৎ প্রবাহ আসলে এটা টেনসর না, স্কেলার ভেক্টর উভয়ই আসলে টেনসরের অন্তর্ভুক্ত। টেনসর অ্যালজেব্রা যখন আমরা পড়বো, যখন টেনসর আপনারা পড়বেন, আপনারা যদি কেউ পিওর ম্যাথমেটিক্স পড়েন তখন আপনার টেনসর সম্পর্কে জানতে হবে, পিওর ফিজিক্স পড়লে টেনসর সম্পর্কে জানতে হবে, তখন আপনারা এটা সম্পর্কে বুঝতে পারবেন। এখন দেখেন ভেক্টর রাশির প্রকাশ, আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা বুঝবো। আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে জ্যামিতিক ভাবে, আর একটা হচ্ছে বীজগাণিতিক ভাবে আমরা প্রকাশ করতে পারি ওস্তাদ। জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি? কোন একটা অ্যারো মানে কোন একটা রেখার মাথায় একটা অ্যারো চিহ্ন দিলে সেটাই একটা ভেক্টর বুঝায়। এবং এইটা যেদিকে তাক করে আছে না, এই যে এই দিক বরাবর তাক করে আছে না, এটা এই দিক বরাবর, এটা হলো ভেক্টরের দিক। আর এটার যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, এটার যে দৈর্ঘ্য, এইটা দৈর্ঘ্য, লেংথ ডিটারমাইন্স দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। মানে দৈর্ঘ্য একটা ভেক্টরের মান নির্দেশ করে। দৈর্ঘ্য কি নির্দেশ করবে? মান নির্দেশ করবে ওস্তাদ। তাইলে দৈর্ঘ্য কিভাবে মান নির্দেশ করবে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি আপনাদেরকে সহজ করে বুঝাই দিই যে দৈর্ঘ্য
দৈর্ঘ্য কিভাবে একটা ভেক্টরের মান নির্দেশ করবে ভালো করে বুঝেন। ধরেন আমি এইটাকে যদি বলি 2 নিউটন ফোর্স, তাইলে আমার 6 নিউটন আঁকতে অ্যাটলিস্ট এটা 3 গুণ আঁকতে হবে। এটাকে আমি তখন বলবো 6 নিউটন। এটা 2 নিউটন, 2 নিউটন, 2 নিউটন, 2 নিউটন, তাহলে এইটা হলো 6 নিউটন। বুঝাইতে পারছি? অর্থাৎ আপনার হচ্ছে দৈর্ঘ্য তার কি নির্দেশ করবে? মান নির্দেশ করবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা? আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, জটিল কিছু না। ঠিক আছে, এই যে যেমন এটা যদি 1 নিউটন হয়, 3 নিউটন অ্যাটলিস্টের কয় গুণ হবে? 3 গুণ হবে। এই যে 1 নিউটন, 1 নিউটন, 1 নিউটন, 3 নিউটন এর কয় গুণ হবে? 3 গুণ হবে। বুঝাইতে পারছি? অর্থাৎ আমি আপনাদেরকে যদি সহজভাবে বলি যে আমি অ্যাকচুয়ালি আমাদের যে খাতায় ওইভাবে ধরেন 100% আমরা দৈর্ঘ্য মেপে ওটা গ্রাফ পেপারে আমরা এইভাবে মেপে করি। আপনার খাতায় আপনি কিভাবে করবেন? আপনার খাতায় আমি আপনারা বলি, ধরেন আপনি একটা এরকম ভেক্টর আঁকলেন যে দুইটা ভেক্টর কোন আকারে আছে। ঠিক আছে, কোন আকারে আছে। ধরেন এই একটা ভেক্টর হইতেছে, আমি ধরে নিলাম হচ্ছে একটা ভেক্টর 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, আর একটা ভেক্টর আপনি দিলেন 2 মিটার পার সেকেন্ড। বলেন তো এটা ঠিক মতো আঁকছি কিনা? যেটা কম সেটা বড় করে ফেলছি, যেটা বেশি সেটা ছোট করে ফেলছি। তাহলে এইটা এইভাবে আঁকাটা ঠিক হবে না ওস্তাদ, এইভাবে আঁকাটা ঠিক হবে না। আপনার একটা আন্দাজ থাকবে, অ্যাটলিস্ট যেটার মান বড় সেটাকে আপনি বড় করে আঁকবেন, যেটার মান বড় সেটাকে আপনি বড় করে আঁকবেন। আপনি 4 মিটার পার সেকেন্ডে আপনি এভাবে আঁকবেন, 2 মিটার পার সেকেন্ডের ছোট করে দিলেন 2 মিটার পার সেকেন্ড। তাইলে এইটা কি হলো? এটা একটা লজিক্যাল জিনিস হইলো। ঠিক আছে, এটা একটা লজিক্যাল জিনিস হইলো। বুঝাইতে পারছি? তার মানে একটা দৈর্ঘ্য কি করবে? ভেক্টরের মান বুঝাবে যে এই ভেক্টরটা কত বড়, এই ভেক্টরের ভ্যালু কত বেশি। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন? জটিল কিছু এইখানে? জটিল কোনো কিছু না ওস্তাদ, একদম সহজ। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন ভেক্টর রাশির প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর কি? অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন বা বীজগাণিতিক প্রকাশ। বীজগাণিতিক প্রকাশ বিভিন্ন রকম হয়। যেমন একটা হইল কোন একটা প্রতীকের উপর তীর চিহ্ন দিয়ে এইভাবেও এইটারেও আমরা বলতে পারি এ ভেক্টর। কোন একটা প্রতীকের উপর বার দিয়ে এটাকেও আমরা বলতে পারি এ ভেক্টর। আর কোন একটা প্রতীককে বোল্ড আকারে লিখে সেটাকেও আমরা বলতে পারি এ ভেক্টর। ঠিক আছে, বোল্ড এটা টাইপের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের এইচএসসি লাইফে ব্যবহার করব কোনটা? এইটা। আমরা এটা ব্যবহার করব। বুঝাইতে পারছি? আমরা এটা ব্যবহার করব। ক্লিয়ার? কঠিন কিছু? কঠিন না, একদম সহজ। ঠিক আছে, এখন আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা হলো একক ভেক্টরের রিপ্রেজেন্টেশন। মনে রাখবেন, ধরেন কোন একটা প্রতীকের মাথায় ক্যাপ চিহ্ন দিয়ে আমরা একক ভেক্টর জিনিসটা কি আমি আপনারা খুব সহজভাবে বুঝাই। একক ভেক্টর কি? কোন একটা ভেক্টরের যদি তার মান দ্বারা ভাগ করেন, ধরেন আমি একটা রাশির একক বের করতে চাই, ধরেন আমার কাছে বল আছে 30 নিউটন ফোর্স আছে। এখন আমি ফোর্সের একক কিভাবে বের করব? এটাকে আমি কি করব? 30 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমার কত আসবে? 1 নিউটন। তাহলে একইভাবে কোন একটা ভেক্টরকে 1 নিউটন, এটাই কি আমার কি বলের একক না? ঠিক একইভাবে কোন একটা ভেক্টরের, বল তো একটা ভেক্টরই, তাই না? কোন একটা ভেক্টরের আমি অজানা একটা ভেক্টর, এটা আমার যদি একক বের করতে হয় তাহলে সেটা কি করব? ওই ভেক্টরকে, যেমন ধরেন আমি ধরে নিলাম হচ্ছে পি ভেক্টর, এই ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করে দিব। এর মান আমি কিভাবে প্রকাশ করব? এর উপর থেকে ভেক্টর সাইনটা উঠাই দিলে সেটা তার মান বুঝাবে, অথবা এই পি এর দুই পাশে মডুলাস সাইন দিলে এটাও কি বুঝাবে? পি এর মান বুঝাবে ওস্তাদ, পি এর মান বুঝাবে।
তাহলে এই জায়গায় পি একক ভেক্টর। একক ভেক্টর বুঝাইতে হইলে কি করতে হবে? উপরে ক্যাপ চিহ্ন দিতে হবে। এই পি ক্যাপ এটাই বুঝাবে কি পি এর একক ভেক্টর। ওস্তাদ আপাতত এটুকু মনে রাখে, এগুলার কাজ আমরা বুঝবো খুব তাড়াতাড়ি। এগুলার কাজ কি, এগুলা দিয়ে কি করে, এগুলা খায় না মাথায় দেয়, এগুলো আমরা বুঝে ফেলবো। ঠিক এই যে এইখানে তাহলে এইটা কি বুঝাচ্ছে? এর একক ভেক্টর, তাই না? এ ভেক্টরের একক ভেক্টর, ইউনিট ভেক্টর অফ এ। আর আপনি যদি উপর থেকে তীর চিহ্ন উঠায় দেন অথবা দুই পাশে তীর চিহ্ন রাইখে দুই পাশে মডুলাস দেন, এই দুইটাই কি বুঝাচ্ছে? এই দুইটাই বুঝাচ্ছে এ ভেক্টরের মান, ম্যাগনিটিউড অফ এ। ম্যাগনিটিউড অফ এ বুঝাইতে পারছি? ক্লিয়ার? জটিল কঠিন দুইটার একটাও না। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টর। ভেক্টর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভেক্টর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এটা সম্পর্কে আমরা জানবো। দেখেন ভালো করে খেয়াল করেন, 360 ডিগ্রি বা 2 রেডিয়ান, এটা তো বুঝতে পারছেন এই সি দিয়ে কি বুঝায়? রেডিয়ান বুঝায়। 2 রেডিয়ান ঘূর্ণনে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না। এটা হইল প্রথম ফ্যাক্ট, যে এইটা যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, যেমন এটা ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, ঠিক আছে। এটা যদি একটা ভেক্টর, এটা যদি 360 ডিগ্রি ঘোরান চু করে এখানে আগের জায়গায় আসলে, তাহলে এটা কি? পি ভেক্টরই থাকবে। এটা 360 ডিগ্রি বা 2 রেডিয়ান যদি ঘুরে আসে, ডিগ্রি ঘুরে আসলে এটা কি? পি থাকবে। এই যে দেখেন পি ভেক্টরই থাকবে। এটা কোনো, এটার ভেক্টরের কোনো চেঞ্জ হবে না। তাহলে একটা ভেক্টরকে 360 ডিগ্রি বা 2 রেডিয়ান যদি আমি ঘুরাই, একটা ভেক্টরকে 360 ডিগ্রি বা 2 রেডিয়ান যদি ঘুরাই, তাহলে ভেক্টরের কোনো পরিবর্তন হবে না। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইছি? ক্লিয়ার? আচ্ছা এরপরেরটা দেখেন, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হতে হবে। কি বলছি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে, বুঝাচ্ছি সমস্যা নাই, পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হতে হবে এবং ক্ষুদ্রতর কোণ বিবেচনা করতে হবে। এটার অর্থ আমি বুঝানোর আগে পাদবিন্দু জিনিসটা কি সেটা আগে বুঝায় নিই। যেমন ধরেন এই একটা ভেক্টর, এইটার এই যে শুরুর যে বিন্দুটা আছে না, এইটাকে আমরা বলি পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট বা টেইল। আর এইটাকে আমরা বলি শীর্ষবিন্দু বা ফাইনাল পয়েন্ট বা হেড। ক্লিয়ার? তাহলে এটা পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এটা শীর্ষবিন্দু বা ফাইনাল পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমরা যেটা করব, পাদবিন্দু আর শীর্ষবিন্দু আমরা বুঝলাম। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হতে হবে এবং ক্ষুদ্রতর কোণ আমার বিবেচনা করতে হবে। তাহলে এটা কিভাবে? যেমন এই একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, দেখেন পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হয়েছে। ধরে নিলাম এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি। এখন এই দুইটার মধ্যবর্তী কোণের ক্ষেত্রে ক্ষুদ্রতর কোণ বিবেচনা, ক্ষুদ্রতর কোণ কোনটা? দেখেন এখানে কোণ কয়টা আছে? এই একটা, এই একটা। এটা বড় কোণ, এটা ছোট কোণ না? তাহলে বিবেচনা করতে হবে, এই ক্ষুদ্রতর কোণ বিবেচনা করতে হবে, এটা বিবেচনা করা যাবে না। তাহলে এইখান থেকে বলেন তো আমি কি একটা জিনিসে, কি একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি? চিন্তা করেন তো।
এই জিনিসটা পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলবে, আর কি ক্ষুদ্রতর কোণ বিবেচিত হবে। এইটা থেকে আমি কি সিদ্ধান্তে পৌঁছাইতে পারি, কোন জিনিসটা আমি বুঝতে পারি, বলেন তো ওস্তাদ, বলেন তো। দেখেন, এটা থেকে আমি বুঝতে পারি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রির বেশি হবে না। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে, ঠিক আছে। অর্থাৎ কারণ কি, কারণ ধরেন 180 কখন হবে, এইটা যখন এইখানে, ঠিক আছে, বিটা যখন এইখানে, তখন কত 180 ডিগ্রি। এরপরে যদি এটা আরো নিচে নেমে যায়, তখন তো আবার এই ছোট কোণটা নিতেছেন, তখন তো আবার আপনি বলতে পারবেন না যে এই 180 থেকে বেশি, না, তখন এই ছোটটা নিতে হবে, 180 থেকে কম যেটা। আপনি তো বড় কোণ নিতে পারবেন না কখনো। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে, ম্যাক্সিমাম কত 180 ডিগ্রি হবে ওস্তাদ, ম্যাক্সিমাম 180 ডিগ্রি হবে, আর মিনিমাম 0 ডিগ্রি হবে। বুঝাইতে পারছি? এইবার দেখেন সমান্তরাল স্থানান্তর, ঠিক আছে। কি, একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে, মান ও দিক অপরিবর্তিত কিভাবে রাখবো, এই ভেক্টরটা, এটা পি ভেক্টর না, এটারে ছোট করতে পারবো না, ছোট করলেই তো মান চেঞ্জ হয়ে যাবে। কি বলছিলাম ওস্তাদ, দৈর্ঘ্য ভেক্টরের মান নির্দেশ করে, বলছিলাম না ওস্তাদ। তাহলে এটা ছোট বড় করতে পারবো না, ঠিক আছে। আর দিক যদি আমি চেঞ্জ না করি, ভেক্টরের দিক আমি চেঞ্জ করব না, ঠিক আছে, অর্থাৎ এটারে তেরা বেঁকা করতে পারবো না কোনো দিকে, তাকে মূল অবস্থানের সমান্তরালে, মানে এই জায়গার সমান্তরালে, প্যারালালে যে কোনো জায়গায় স্থানান্তরিত করা যায়। ভেক্টর বলছে যে ভাই দেখো, তুমি আমার মান চেঞ্জ করবা না, আমার ডাইরেকশন চেঞ্জ করবা না, আমাকে আমার সমান্তরালে যেখানে নিয়ে যেতে চাও আর তুমি আমাকে সেখানে নিয়ে যাবে, আমাকে আমার সমান্তরালে তোমার যেখানে মনে চায় তুমি সেখানে নিয়ে যাও। তাহলে এটাই হচ্ছে কি সমান্তরাল স্থানান্তর। যে ভেক্টর বলছে কি, যে বাবা দেখো, আমাকে আমাকে আমার মান পরিবর্তন করবে না, আমার দিক পরিবর্তন করবে না, ঠিক আছে, এরপর তুমি আমাকে আমার প্যারালালে যেখানে নিয়ে যেতে চাও বাবা, তুমি সেখানে আমাকে নিয়ে যাও, ঠিক আছে। এইটাই ভেক্টর আমাদেরকে বলছে। তাহলে সেই ক্ষেত্রে ভেক্টরের কোনো চেঞ্জ হবে না। তাহলে পি ভেক্টর, এটাকে আপনি যে কোনো জায়গায় ছু করে ওখানে নিয়ে গেলেন, এটা পি থাকবে, এটার নিচে নিয়ে আসলেন, এটা পি থাকবে, এটার ওই চিপায় নিয়ে গেলেন, এটা পি থাকবে, কারণ এগুলা প্রত্যেকটা তার অরিজিনাল অবস্থানের কিসে আছে, সমান্তরালে আছে ওস্তাদ। বুঝাইতে পারছি? একদম সহজ কথা, ক্লিয়ার। সমরেখ স্থানান্তর, একটি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে, এটা কিন্তু আসলে সমান্তরাল স্থানান্তরই। এই জিনিসটা, এই যে সমরেখ স্থানান্তর, এটা আলাদাভাবে কোথাও নাই, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি, কারণ সমরেখ জিনিসটা যে সমান্তরাল এটা অনেকে বুঝে না, এই জন্য আমি আলাদাভাবে দেখাই দিতেছি, ঠিক আছে। যে একটা ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে একের ধারক রেখা বরাবর সামনে ও পিছনে স্থানান্তরে। এখন বলবেন ধারক রেখা কি? মান ও দিক অপরিবর্তিত রেখে সামনে পিছনে সরাবেন, বুঝছি, কিন্তু ধারক রেখা বরাবর মানে কি? দেখেন ধারক রেখা কি, একটা ভেক্টরের ধারক রেখা হচ্ছে এই ভেক্টরটা যেখানে আছে এই বরাবর একটা কাল্পনিক অসীম দূরত্বের যদি রেখা আমি কল্পনা করি, কল্পনা করেন, কল্পনা করলেই দেখতে পাবেন, দেখেন কল্পনাতেই আপনি দেখতে পারবেন। এই যে এই বরাবর চিন্তা করেন, এখানে অসীম একটা রেখা আছে, চিন্তা করেন, চিন্তা করলেই আপনার চোখের সামনে দেখছেন, চোখের সামনে ভেসে উঠবে, ঠিক আছে। ধরে নেন এখানে অসীম একটা রেখা আছে, এই রেখা বরাবর একটা ভেক্টরকে আপনি মান, এটার ছোট বড় করতে পারবেন না, মান চেঞ্জ করতে পারবেন না, এটার দিকও চেঞ্জ করতে, তেরা বেঁকা করতে পারবেন না। একে আপনি সামনে নিয়ে যান, পিছনে নিয়ে যান, এরকম শু, সামনে নিয়ে আসেন শু, আরো সামনে নিয়ে আসেন শু, এখানে পি পি থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? এবার দেখেন, এইবার আপনাদেরকে একটা ছোট্ট একটা প্রবলেম দিই। ধরেন এই দিক বরাবর পি, এখানে কিউ, এটা 120 ডিগ্রি,
আমার কোশ্চেন হচ্ছে পি ক্যাপ কিউ সমান হোয়াট। এখন বলবেন পি ক্যাপ কিউ মানে কি? মনে রাখবেন ক্যাপ চিহ্ন যদি দুইটা ভেক্টরের মাঝখানে থাকে এর অর্থ হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ। এর মানে হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? চিন্তা করেন তো ওস্তাদ, কত এখানে? পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা কত এখানে? চিন্তা করেন। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? চিন্তা করেন ওস্তাদ। চিন্তা করেন তো। আপনারা বলবেন যে দেওয়াই আছে 120 ডিগ্রি। না ওস্তাদ, আমি একটু আগে কি পড়িয়েছিলাম দেখেন তো, একটু আগে দাঁড়ান। এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে পাদবিন্দুর সাথে পাদবিন্দু মিলিত হইতে হবে। পাদবিন্দুর সাথে পাদবিন্দু, ওই যে যে প্রশ্নটা যে দিছি সেখানে কি পাদবিন্দুর সাথে পাদবিন্দু আছে? সেখানে পাদবিন্দুর সাথে শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এইটা কি করব? আমি কোলিনিয়ার শিফট করব, সমরেখা চু করে এইটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে ভেক্টর কি মাইন্ড করবে? কিউ ভেক্টর মাইন্ড করবে না, বলছে কি আমার সমান্তরাল তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও। এই যে কিউ, তাহলে এই টোটালটা কত? 180 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? এইটুকু 180 মাইনাস 120 কত? 60 ডিগ্রি। তাহলে পি ক্যাপ কিউ কত হবে ওস্তাদ? 60 ডিগ্রি হবে। আমার মনে হয় আপনারা এই ক্লাসটা সুন্দর মতো সুন্দর সাবলীলভাবে বুঝতে পেরেছেন। আমার মনে হয় এখানে সমস্যা কোনো কিছুই নাই। ধন্যবাদ সবাই।